ভাই কেবিন বুকিং কিরকম থাকে? ভিআইপি কেবিন সবগুলো মানে পদ্মাশীত হয়ে গেছে, তারপরও বরিশালের মানুষ এখনও ভিআইপি কেবিনে 5-6 হাজার, মানে এটা এখানে তো 5,000-6,000 টাকা। আমি এমনও দেখেছি প্রিন্স আলো 10 লঞ্চ আছে, সেখানে 10,000 টাকার ডুপ্লেক্স কেবিনেও ভাড়া হয়। মানে মানুষ এখনও টাকা খরচ করে, বরিশালের মানুষ আসলেই শৌখিন। তো রূপচাঁদা ফ্রাই বরিশালের অন্যান্য লঞ্চে 250 টাকা হলেও এই রূপচাঁদা ফ্রাই আবার শুভরাজ 9 লঞ্চে 300 টাকা। তারা বলতেছে তাদের মাছের কোয়ালিটি নাকি ভালো আর সাইজও নাকি একটু বড়। তবে আসসালামু আলাইকুম, আছি এখন বরিশাল লঞ্চঘাটে। তো আমি ইউটিউবে একটি পোল দিয়েছিলাম যে শুভরাজ 9 নাকি সুরভি 7 লঞ্চে যাব। তো আমার ইউটিউব কমিউনিটি ট্যাবে বেশিরভাগ ভোট এসেছে শুভরাজ 9 লঞ্চের পক্ষে, যেন শুভরাজ 9 লঞ্চে একটি ভিডিও করি। তো আজকে আমি তাই শুভরাজ 9 লঞ্চ আজকে বরিশাল থেকে ঢাকা যাব। তো আছে এখন শুভরাজ 9, আছে সুরভি 7। এখন প্রবেশ করব শুভরাজ 9 লঞ্চে। তো আমার কেবিন বুকিং করা ছিল আর কেবিনের চাবি নিলাম। এখন বরিশালে হুটহাট করে আবার আসলে কেবিন পাওয়া যায় না, তাই আগেভাগে কেবিন বুকিং করে রাখাটা আসলে সেফ অপশন। তো আমি নিয়েছি সিঙ্গেল কেবিন, ভাড়া 1,000 টাকা। আমি 500 টাকা অ্যাডভান্স করেছিলাম। সবসময় কেবিন বুকিং করলে কিছু টাকা অ্যাডভান্স করবেন, যেন একটা সিকিউরিটি থাকে যে আপনি টিকিট ক্যান্সেল করতেছেন না, নতুবা কিন্তু টিকিট ওনারা বিক্রি করে দিবে। আর এই গলির যে কেবিনগুলো আছে এগুলো হলো সব এসি কেবিন। তো এই হলো আমার কেবিন, এই হলো আমার সিঙ্গেল কেবিন। আর সিঙ্গেল কেবিনের যে বিছানাটা আমি বরিশালে যে অন্য লঞ্চগুলো আছে সেই অন্য লঞ্চগুলো থেকে এই শুভরাজ 9 লঞ্চের বিছানাটা একটু বড় বলতে অনেক চওড়া, মানে ইজিলি 2 জন শেয়ার করতে পারবে এই বিছানা। আর একটা টিভি আছে, আর এসি অলরেডি এখন ছেড়ে দিয়েছে, এখন সময় 6টা বাজে। এসি অনেক আগেই ছেড়ে দিয়েছে। আর হলো একটা আয়না, আর এগুলো মাল রাখার ক্যাবিনেট, আর হলো কমপ্লিমেন্টারি একটি পানির জগ, মানে পানি ভর্তি জগ। আর এরকম ডাবল কেবিন আছে, সেই ডাবল কেবিনে ভাড়া আবার 2,000 টাকা, এসি নন এসি সেম। তো এই যে কেবিন লবি, এই ভিতরে যে কেবিনগুলো এগুলো সব হলো এসি কেবিন। আর যে রিভার সাইড কেবিনগুলো আছে, এই রিভার সাইড কেবিনগুলো হলো সব নন এসি। আর 3 তলায় একদম পেছনে আছে কেবিন যাত্রীদের জন্য ওয়াশরুম, এটা একদম পেছনে। আর একদম পেছনে আছে উজুখানা আছে একটি। আর এ হলো নামাজের স্থান। আর এ হলো 3 তলা যাওয়ার সিঁড়ি। আর এটা হলো 2 তলায় নামার সিঁড়ি, 2 তলা ডেক। তো এটা হলো শুভরাজ 9 লঞ্চের 3 তলার ফ্রন্ট ডেক। আর লাইটিংগুলো সুন্দর। আর এটা হলো 3 তলার রিভার সাইড এরিয়া। আর রিভার সাইড এরিয়ার যেটা বললাম সবগুলো কেবিনে হলো নন এসি। আর যাত্রীদের বসার জন্য চেয়ার আছে। আর হাতের কাছে লাইফ বয় আছে যাত্রীদের নিরাপত্তার জন্যে। আর আগুন নেভানোর হোস পাইপ আছে, ফায়ার হোস পাইপ। আর এটা হলো বেসিন, আর বেসিনের সাথে হ্যান্ড ওয়াশ দেওয়া। তো এটা হলো 3 তলা থেকে 4 তলায় যাওয়ার সিঁড়ি। তো চলে আসলাম 4 তলায়। আর 4 তলায় বেশ কিছু সংখ্যক যাত্রীদের জন্য এসি কেবিন রয়েছে, সিঙ্গেল ডাবল।
আর এগুলো হলো সব স্টাফ কেবিন। তো এই জায়গাটা আসলে শুভরাজ নয় লঞ্চের ছবিটা লাগালেই বেশি ভালো হতো, বিদেশি জাহাজের ছবি না লাগে। আর সামনে হলো একদম মাস্টার ব্রিজ চারতলায়, আর এটা হলো মাস্টার ব্রিজের সামনে, অর্থাৎ চারতলার ফ্রন্ট ডেক, একদম মাস্টার ব্রিজের সামনের ফ্রন্ট ডেক এটা। আর মাস্টার ব্রিজে আধুনিক নেভিগেট ইকুইপমেন্ট সবই আছে, ইকো সাউন্ডার, ভিএচএফ রাডার সবই আছে। আর এটা হলো 3 তলা থেকে 2 তলা নামার সিঁড়ি, আর একটা বড় ঝাড়বাতি আছে। তো চলে আসলাম 2য় তলায়। আর 2য় তলায় এটা হলো রিভার সাইড এরিয়া। আর শুভরাজ নয় লঞ্চের 2য় তলায় হলো সামনে একটা বিজনেস ক্লাস। তো এটা হলো সার্চ লাইট 2য় তলার সামনে, আর এটা হলো 2য় তলার ফ্রন্ট ডেক। 2য় তলার এই জায়গাটাতে একটা টিভি ছিল, সেই টিভিটা এখন নেই। তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর লাইটিং যে সবাই সেলফি তুলতেছে। তো আপনাদেরকে একটু বিজনেস ক্লাসে নিয়ে যাই। তো এটা হলো তাদের বিজনেস ক্লাস। বরিশালের লঞ্চের মধ্যে একমাত্র শুভরাজ নয় লঞ্চে এরকম চেয়ার আছে, মানে এসি চেয়ার। যদিও আমি এই চেয়ারের পক্ষে না, এই চেয়ার একবার ভ্রমণ করা হয়েছিল, কিন্তু এক্সপিরিয়েন্সটা ভালো হয় নাই, মানে আরাম লাগে নাই। তো তার চেয়ে ভালো যদি এই চেয়ারগুলো যদি সরিয়ে অপসারণ করে যদি বাংকার বা সোফা সিস্টেম করা হয় তাহলেও ভালো হয়। আর এই সোফাগুলোর ভাড়া হলো 300 টাকা। সো এই চেয়ারগুলো সরিয়ে যদি সোফা জুম করা হয় তাহলে ভালো হয় বেশি। তো চলে আসলাম শুভরাজ নয় লঞ্চের ভিআইপি জোনে। আর শুভরাজ নয় লঞ্চে কিন্তু ভিআইপি কেবিন 10টা, অর্থাৎ বুঝতে পারতেছেন অনেকগুলো ভিআইপি কেবিন। আর এটা হলো বিশাল বড় ডাইনিং স্পেস, এটা হলো একটি ডাইনিং টেবিল, এখানে ভিআইপি কেবিনের যাত্রীরা খাবে, মানে পুরো রাজকীয় অবস্থা। এ হলো চেয়ার, এ হলো বেসিন হাত ধোয়ার। আর এই ডাইনিং স্পেসে বসার জন্যে একসাথে অনেক যাত্রী এখানে বসতে পারবে, তারা বসে আড্ডা বা গল্প গুজব করতে পারবে। আর এটা হলো হারমোনি, তাদের একটি বেবি জোন। তো এই হলো তাদের বেবি জোন হারমোনি। এটার ভাড়া হলো 5000 টাকা। 5000 টাকা আমার মতো এটা একটা গুড ডিল। তো দুজনের জন্য একটি বিছানা আছে, আর একটি ফ্রিজ আছে, ছোটোখাটো, বেশ ছোটোখাটো না, বড়, মোটামুটি বড়ই বলা যায়। বড় একটি ফ্রিজ আছে, কমপ্লিমেন্টারি টিস্যু, পানির জগ, ওয়েস্টেজ বিন, আর একটা সোফা, আর পার্সোনাল এসি। আর এ হলো একটি টিভি আছে। আর ঘড়িটাও সুন্দর, ঘড়িতে একটি আল্লাহ একটি ক্যালিগ্রাফি আছে। আর এই হলো এসি রিমোট, টিভি রিমোট। আর এই ভিআইপি কেবিনের সাথেও অ্যাটাচ বারান্দা, একটু দেখায় আপনাদের। এই হলো অ্যাটাচ বারান্দা স্পেসটাও মোটামুটি বড় আছে। আর এই হলো একটি হাই কমোডের একটি ওয়াশরুম আছে। আর এই হলো বারান্দা একটি চেয়ার আছে, একটি বেসিন আছে, একটি আয়না আছে। তো আপনাদেরকে এখন যে ভিআইপি কেবিনটা দেখালাম 5000 টাকা ভাড়ার, এরকম এই ক্যাটাগরি ভিআইপি কেবিন আছে 6টা। আর বাকি যে 4টা আছে ওটা হলো 6000 টাকা ভাড়া। তো আপনাদের সেটার একটা দেখাই, প্রেসিডেন্ট। তো এটার ভাড়া 1000 টাকা বেশি। এটার ভাড়া বেশি কারণ হলো এটার বিছানাটাও বড়, কেবিনটাও বড়, রুমটাও অনেক বড়, একটি সোফা আছে, আর একটা ফ্রিজ আছে।
প্রতিটা ভিআইপি কেবিনে তাদের একটা ভালো দিক হলো তারা একটা ফ্রিজ দিছে, যেটা আপনি সুন্দরবন 16 বলেন বা অন্য যে লঞ্চগুলো আছে ওগুলোতে দেখা যায় মানে ফ্রিজ নেই, পার্সোনাল ফ্রিজ নেই। তো এখানেও দুইজনের জন্য বিছানা, একটা বড় টিভি আছে, চাইলে এই বিছানা 3 জন শেয়ার করতে পারবে, আর একটি সোফা, আর সেম এটার সাথেও অ্যাটাচ একটি বারান্দা, এগুলো অ্যাটাচ একটি বারান্দা আর ওয়াশরুম, সেম সব কিছুই পাবেন। কিন্তু একটা ভালো দিক হলো তাদের প্রতিটা ভিআইপি কেবিনে তারা একটি পার্সোনাল মানে একটা ফ্রিজ দিছে, যাত্রীরা তাদের যে খাবার তারা এগুলো ক্যারি করতে পারবে, মাছ মাংস, আর একটি বড় টিভি আছে। সো বুঝতেই পারতেছেন যে ভাই কেবিন বুকিং কীরকম থাকে ভিআইপি কেবিন সবগুলো, মানে পদ্মা সেতু হয়ে গেছে, তারপরও বরিশালের মানুষ এখনও ভিআইপি কেবিনে 5-6 হাজার, মানে এখানে তো 5,000-6,000 টাকা। আমি এমনও দেখেছি প্রিন্স আলো 10 লঞ্চ আছে, সেখানে 10,000 টাকার ডুপ্লেক্স কেবিনেও ভাড়া হয়। মানে মানুষ এখনও টাকা খরচ করে, বরিশালের মানুষরা আসলেই শৌখিন। তো ঘড়িতে এখন 9:15, আর ফার্স্ট ট্রিপ হিসেবে বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে শুভরাজ 9 লঞ্চ। তো ইঞ্জিনের গতি বাড়িয়ে দিল, এখন সরাসরি চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। তো দেখা যাক ঢাকায় কয়টার সময় পৌঁছায়। তো আপনারা দেখতে পাচ্ছেন শুভরাজ 9 লঞ্চের ডেকে ভরপুর যাত্রী। তো একটা পজিটিভ ব্যাপার হলো বরিশালের লঞ্চে কিন্তু এখন যাত্রী বাড়ছে, বরিশালে কিন্তু এখন যাত্রীর সংখ্যা অনেকটাই বেড়েছে এখন, কারণ ডেক ভাড়া এখন 300 টাকা, আর কেবিনের ভাড়াও কম, 1,000 টাকা সিঙ্গেল কেবিন, 2,000 টাকা ডাবল কেবিন পাওয়া যায়, আর সেই সাথে ডেক ভাড়া তো একদম সাশ্রয়ী 300 টাকা। এখন মানুষ রাত্রের বাসে বরিশাল থেকে ঢাকা বা ঢাকা থেকে বরিশাল যাওয়া হচ্ছে, রাতের লঞ্চে জার্নি করাটাকে বেশি প্রেফার করে। তো এগুলো লঞ্চের সার্চ লাইট এখন জ্বলতেছে। তো তিনতলার যে কেবিনগুলো আছে সেই কেবিনগুলোর খাবার যা কেবিন বয়রা এই জায়গা থেকেই তারা নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন প্লেট, তারা প্লেটে করে এখান থেকে খাবার নিচ্ছে, এখান থেকে খাবার নিয়ে প্রতিটা কেবিনে যারা যাত্রী খাবার অর্ডার দিয়েছিল তাদের কাছে পৌঁছে দিতেছে। তো এই যে এখন প্লেটগুলোতে খাবার দিবে, তো যাত্রীদের অর্ডার অনুযায়ী তরকারি মানে যেটা অর্ডার দিছে, মাছ মুরগি যেটাই অর্ডার দিক না কেন সেটা এখান থেকে নিয়ে তারা কেবিনে পৌঁছে দেয়।
তো এখন রাতের খাবার খাবো। তো রাতের খাবারে নিলাম হলো এই রূপচাঁদা ফ্রাই। তো রূপচাঁদা ফ্রাই বরিশালের অন্যান্য লঞ্চে 250 টাকা হলেও এই রূপচাঁদা ফ্রাই আবার শুভরাজ 9 লঞ্চে 300 টাকা। তারা বলতেছে তাদের মাছের কোয়ালিটি নাকি ভালো আর সাইজও নাকি একটু বড়। তবে আমি দেখতেছি না যে সাইজে খুব একটা বড় আহামরি, তবে হ্যাঁ একটু বড়, তবে খুব বেশি আহামরি না যেতে 50 টাকা বাড়ায় নিতে হবে। আর এই হলো ভর্তা, চিংড়ি ভর্তা, আলু ভর্তা। চিংড়ি ভর্তা 25, আলু ভর্তা সম্ভবত 20 টাকা। আর এ হলো ভাত। আর বরিশালের লঞ্চের বলতে পারেন যে ডাল চচ্চড়ি ফেমাস, এটার দাম হলো 40 টাকা। কিছু লেবু দিয়েছে যেটা হলো ফাও ফ্রি। তো এখন খাওয়া শুরু করব, দেখি তাদের মানে 50 টাকা বেশি রূপচাঁদা মাছ আসলে এটা অর্থিত কিনা সেটা এখন খেলেই বোঝা যাবে। তো প্রথমে আমি তাদের রূপচাঁদা মাছ ট্রাই করব। আপনারা বরিশাল লঞ্চের মধ্যে সবচেয়ে দামি রূপচাঁদা বলে কথা, 300 টাকা দাম। রূপচাঁদা আসলে ফ্রাইটা খুব ভালো হয়েছে। আমি কুয়াকাটা 2 লঞ্চে যে কিছুদিন আগে রূপচাঁদা ফ্রাই খেলাম, তো সেই রূপচাঁদা ফ্রাইটা একটু লবণ বেশি হয়ে গেছিলো অনেক। তো এটার আবার লবণের পরিমাণ ঠিক আছে, একদম ঠিকঠাক। মানে রূপচাঁদা মাছের যে একটা টেস্ট সেটা ঠিক ভালোভাবে পাওয়া যাচ্ছে। রূপচাঁদা ফ্রাইটা ভালো। 300 টাকা হিসেবে মোটামুটি বলা যায় যে না ঠিক আছে, 300 টাকা যে তারা রাখতেছে সেটা আসলে জাস্টিফাই। এবার দেখি চিংড়ি ভর্তার কী অবস্থা। চিংড়ি ভর্তা আহামরি কিছু না, অন্যান্য লঞ্চে যেরকম অ্যাজ ইউজুয়াল চিংড়ি ভর্তা সেরকম, তবে প্রচুর ঝাল। চিংড়ি ভর্তাটা অনেক ঝাল দিছে, আমি ঝাল খাইতে পারি না, তো যারা ঝাল খাইতে পারে তাদের জন্য ঠিক আছে। কিন্তু যেহেতু লঞ্চে অনেক রকমের যাত্রী থাকে, অনেকে ঝাল খাইতে পারে অনেকে ঝাল খাইতে পারে না, তো একটা মোটামুটি যেন সবাই খাইতে পারে সেই হিসেব করে আর কি ঝাল দেওয়া উচিত। তো চিংড়ি ভর্তাটা মারাত্মক ঝাল দিছে, যার কারণে আমার ভালো লাগলো না। ভাইরে ভাই, আলু ভর্তাটা তো অনেক ঝাল দিছে। আমি এরকম ঝাল আলু ভর্তা বা এত ঝালের চিংড়ি ভর্তা আমি কোনো লঞ্চে দেখি নাই। আমি যে কোনো লঞ্চেই ভর্তা খেয়েছি সেটা হলো মানে একটা মিনিমাম ঝাল দেয়, যে ঝালটা সবাই খাইতে পারে। তো তো এটা আমি আসলে ঝাল পছন্দও করি না, ঝাল খাইতে পারি না, তো আমার জন্য এটা টু মাচ। তারপর দেখি ডাল চচ্চড়ির কী অবস্থা। ডাল চচ্চড়ি তাড়াতাড়ি খাওয়া উচিত, কারণ নইলে ঠান্ডা হয়ে যাবে, কারণ এসি চলতেছে কেবিনে। আরেকটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম, এসি থেকে মানে লঞ্চ ছাড়ার প্রথম 3 ঘন্টা মানে 3-4 ঘন্টার মতো এসি থেকে অনবরত কন্টিনিউসলি মানে স্মোক মানে সিগারেটে যে ধোয়ার যে একটা ঘ্রাণ, সেরকম একটা ঘ্রাণ বেরোলো। তো ডালের কি অবস্থা একটু দেখি। ভর্তাগুলো খুবই ঝাল, মনে হয় না শেষ করতে পারবো, অনেক ঝাল ভর্তার দুইটা। না, ডালটা অ্যাজ ইউজুয়াল মজা। অন্যান্য লঞ্চে যেরকম ডালটা খাই সেই ওরকমই আর কি মজা। বরিশালের লঞ্চের ডাল চচ্চড়ি আসলেই ফেমাস, এটা সবার খাওয়া উচিত। ডালটা মজাদার, ডালটা আহামরি কোনো বিশেষত্ব কিছু নেই। তবে হ্যাঁ, এই রূপচাঁদা ফ্রাইটা আসলে 300 টাকা তার রাখছে, ওটা মোটামুটি জাস্টিফাই বলা যায় মোটামুটি। কারণ তারা বলছিল রূপচাঁদা ফ্রাইয়ের সাইজ নাকি একটু বড় হবে, কিন্তু আমি ওরকম বড় দেখলাম না, আহামরি বড় না, কিন্তু ফ্রাইটা মজা অনেক। ফ্রাইটা খুবই মজা হয়েছে। তো ঘড়িতে এখন সময় রাত 11:27, আর লঞ্চ এখন মাত্র উলানিয়া কালীগঞ্জ চ্যানেল ধরে বের হচ্ছে, আর বেশ ভালো গতিতেই চলতেছে। আর নদীতে এখন স্রোত অনেক বেশি, স্রোতের গতি অনেক বেশি। আর শুভরাজ 9 লঞ্চ কিন্তু এখন স্রোতের বিপরীতে এখন ঢাকা যাচ্ছে, স্রোতের প্রতিকূলে। তো মোটামুটি বলতে গেলে প্রায় 10 নটিক্যাল মাইল গতিতে ঢাকার উদ্দেশ্যে চলতে যাচ্ছে শুভরাজ 9। আর শুভরাজ 9 লঞ্চের বডিতে সুন্দর লাইটিং আছে, যার জন্য ভালো লাগতেছে।
নদীতে সেই আলো পড়তেছে। তো একটা খালি এলপি গ্যাসের জাহাজ যাচ্ছে খুলনার দিকে গ্যাস আনতে। সময় এখন ভোর 5:21। ভোলাখিয়াঘাট থেকে ঢাকা যাচ্ছে কর্ণফুলী 10 লঞ্চকে এখন ওভারটেক করে চলে যাবে শুভরাজ 9। তো কর্ণফুলী 10 লঞ্চটি ঢাকায় পৌঁছাতে 6:30 বেজে যাবে। তো এখন ভোরবেলা, পূর্ব দিকে সূর্যের আভা দেখা যাচ্ছে। সূর্য কিছুক্ষণ পরে উঠে যাবে। আর আমরাও যাচ্ছি এখন ঢাকা। তো আপনারা হয়তো সামনে একটি ট্রলার দেখতেছেন। এই ট্রলার থেকে এখন রুটি কলা নিয়ে কিছু হকার উঠবে এখন লঞ্চে। এখন তারা কর্ণফুলী 10 লঞ্চে চলে যাচ্ছে। সেই কর্ণফুলী 10 লঞ্চে এখন উঠবে। এটা একটা গুড বিজনেস পলিসি, কারণ লঞ্চগুলোর এখন পৌঁছাতে ভোর 6টা বেজে যায়। তো সকালবেলা যাত্রীদের খাওয়ানোর ব্যবস্থা করা উচিত, তাই তারা উঠে যায়। তো সময় এখন ভোর 5:32। আমরা এখন মুন্সিগঞ্জের মুক্তাপুর ব্রিজ অতিক্রম করব। আর বরাবর মতোই মুক্তাপুর ব্রিজের লাইটিংটা আমার কাছে ভালো লাগে। আমাদের হয়তোবা আরো 1 ঘন্টা সময় লাগবে সদরঘাট পর্যন্ত পৌঁছাতে। তো আমি এখন আছি তৃতীয় তলার ফ্রন্ট ডেকে। আর সূর্য উঠে গেছে অলরেডি। আর আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় তলার ফ্রন্ট ডেকেও ডিক যাত্রী আছে অনেক। আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই বললাম, ভিডিওর শুরু দিকে বললাম যে বরিশালের লঞ্চে কিন্তু এখন অনেক যাত্রী বেড়েছে। যার প্রমাণ হলো এই দেখতে, মানে ডেকের ভেতরে স্পেসে জায়গা ছিল না, তাই ডেকে এসে অনেক যাত্রী ছিল। মানে তৃতীয় তলার ফ্রন্ট ডেকে এসে অনেক যাত্রী ঘুমাচ্ছিল।
এই ছোট জাহাজটির সমস্যা কি আমি জানি না, এই ছোট জাহাজটিকে শুভরাজ নয় লঞ্চ সার্চ লাইট দিয়ে তারপর হর্ন দিয়ে অনেকবার সংকেত দিয়েছে, তারপরও এই জাহাজটি কিন্তু এই শুভরাজ নয় লঞ্চের সামনে দিয়েই তাকে ক্রস করতে হলো। তো শুভরাজ নয় তাকে বারবার সিগন্যাল দিয়েছে যেন শুভরাজ নয় এখান দিয়ে যাবে, শুভরাজ নয় সামনে দিয়ে যেন না যায়, কিন্তু না, তারপরও তাকে এই শুভরাজ নয় লঞ্চের সামনে দিয়ে যেতে হবে, আর সেটাই করলো। তো সকাল হয়ে গিয়েছে আর অনেক যাত্রীর ঘুম ভেঙেছে। তো অনেক যাত্রী এসে বারান্দায় বসে আছে, কেউ বা ছবি তোলায় ব্যস্ত, কেউ বা বারান্দায় বসে ফোন টিপতেছে, কেউ বারান্দায় বসে বাতাস খাচ্ছে, মানে যে যার মতো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে ভোরবেলা লঞ্চ থেকে। আর বরিশালের লঞ্চে একমাত্র এরকম সকালের কোয়ালিটি টাইম স্পেন্ড করা সম্ভব। যদিও শীতকাল চলে আসলে কিন্তু লঞ্চগুলো ভোর 4টা থেকে 4:30টার মধ্যে পৌঁছে যাবে, তখন নদীর স্রোত কমে যাবে, কিন্তু এখন যেহেতু এখনও নদীর স্রোত বেশি, তাই এখন একটু দেরি হয়। আছেও এখন দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকে, দ্বিতীয় তলার সামনের ডেকে, দ্বিতীয় তলার সামনের ডেকেও দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণ যাত্রী আছে, যারা এখনও ঘুমাচ্ছে, আর কোনো যাত্রী এখন উঠে গিয়েছে, কোনো যাত্রী বসে আছে, কোনো যাত্রী নদীর প্রকৃতি দেখতেছে, সকালে যে সৌন্দর্য বুড়িগঙ্গা নদীর, সেই নদীর সৌন্দর্য উপভোগ করতেছে। এটা একমাত্র বর্ষাকালের সুবাদে, বর্ষাকালে যেহেতু নদীর স্রোত বেশি, লঞ্চগুলো পৌঁছাতে দেরি হয়, তাই এরকম সকাল বরিশাল লঞ্চ থেকে দেখা সম্ভব। এটা একটা সুন্দর মুমেন্ট। তো ঘড়িতে এখন ভোর 6:10। আপনারা দেখতে পাচ্ছেন সুরভি 8 লঞ্চ মাত্র ফতুল্লায় পৌঁছেছে। ইলিশা থেকে ছেড়েছিল রাত 10:20, রাত 10:20 ছেড়ে ভোর 6:10 সুরভি 8 মাত্র ফতুল্লায় পৌঁছেছে। সুরভি 8 লঞ্চেরও বলা যায় একটু লেট হয়ে গিয়েছে, যেটা অবশ্যই নদীর স্রোতের কারণে। তো সুরভি 8 লঞ্চ এখন ফতুল্লায় লঞ্চঘাটে যাত্রী নামে তারপর সরাসরি ঢাকায় চলে যাবে। তো ঢাকা যাওয়ার পথে দেখা হয়ে গেল ইমাম হাসান, চাঁদপুরের ইমাম হাসান লঞ্চ। আর চাঁদপুরের কিন্তু ঢাকা থেকে চাঁদপুরের ফার্স্ট ট্রিপ ভোর 6টা বাজে ছাড়ে এই ইমাম হাসান এই লঞ্চটি। তো সেই ইমাম হাসান লঞ্চ ভোর 6টায় ছেড়ে এখন সে চাঁদপুরের দিকে যাচ্ছে। আর চাঁদপুরে গিয়ে পৌঁছাতে তার সকাল 9:30 বাজবে। বেসিক্যালি তার 3.5 ঘন্টা 4.5 ঘন্টা এরকম লাগে। তবে যারা ঢাকা থেকে চাঁদপুরে ভোরবেলা যাওয়ার কথা চিন্তা করেন, তাদেরকে আমি বলবো আপনার ইমাম হাসানে যেতে পারেন, ভোর 6টা বাজে ছাড়ে। সে প্রতিদিনই সার্ভিস দেয়, যাত্রী ওরকম আহামরি আমি একটা দিনও দেখিনি যে যাত্রী ওরকম আহামরি পায় সকালবেলা ঢাকা থেকে, কিন্তু সে প্রতিদিন সার্ভিস কন্টিনিউ করে। এটা আমার সবচেয়ে ভালো দিক, কারণ কেউ কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে, কারো কোনো ইমার্জেন্সি দরকারে ভোরবেলা চাঁদপুর যাওয়া দরকার হলে আপনি ইমাম হাসান লঞ্চকে পেয়ে যাবেন। সময় ভোর 6:35। ভোর না, ঠিক সকাল 6:35 শুভরাজ নয় মাত্র পোস্তগোলা ব্রিজ অতিক্রম করলো। অলমোস্ট বলতে গেলে একটু দেরি হয়ে গিয়েছে, তবে এই দেরিটা আর সামনে থেকে থাকবে না। মানে শীতকাল চলে আসবে কিছুদিন পরে, নভেম্বর ডিসেম্বর মাসে, তখন থেকে কিন্তু লঞ্চগুলো কিন্তু ভোর 4টা 4:30টার আগেই কিন্তু পৌঁছে যাবে ঢাকায়। তো শুভরাজ নয় লঞ্চ যখন ফরাসগঞ্জ বরাবর চলে এসেছে, মানে সদরঘাট লঞ্চঘাটের কাছাকাছি একদম চলে এসেছে, তখন সামনে বেশ কিছু বালু বোঝাই বাল্কহেড জাহাজ উপস্থিত হয় সামনে। আর এরা বেসিক্যালি সাইড দিচ্ছিল না, আর এদের জন্য শুভরাজ নয় লঞ্চকে একদম ইঞ্জিন বন্ধ করে দিতে হয়েছে, একদম স্লো করে দিতে হয়েছে। আর এই বাল্কহেড জাহাজগুলো কিন্তু লঞ্চ চলাচলের জন্য ব্যাপক, মানে বেশ হুমকি স্বরূপ, মানে বিপজ্জনকও বটে। কারণ লঞ্চগুলোর সাথে কিন্তু এই বাল্কের জাহাজগুলোর কিন্তু অনেক দুর্ঘটনা হয়েছে। এই বাল্কের জাহাজগুলোর জন্য কিন্তু লঞ্চের অনেক দুর্ঘটনা হয়েছে। এই কারণ হলো এই বাল্কের জাহাজগুলো হলো বেপরোয়া, আর এই বাল্কের জাহাজগুলোর মধ্যে কোনো জিপিএস, ইকো সাউন্ডার, মানে কোনো আধুনিক নেভিগেশন ইকুইপমেন্ট নাই। জাস্ট একটা বড় একটা শুকানি আছে, ওই শুকান ধরে আর কি ডানে বামে নেওয়ার, আর এই জাহাজগুলোর, এই বাল্কের জাহাজগুলো ইঞ্জিন রুমের সংকেত পাঠাও মনে হয় রশি টেনে টেনে সংকেত পাঠায়। তো আর এই বাল্কের জাহাজগুলোর হাইট অনেক কম, অনেক নিচু, যার কারণে মানে বিশেষ করে বরিশালের লঞ্চগুলোর একদম 4 তলা উঁচু মাস্টার ব্রিজ থেকে এদেরকে আসলে ঠিকভাবে ফলো করে রাখা অনেক সময় সম্ভব হয় না। এরা অনেক সময় নজরের বাইরে থাকে। তখন হয় কি, তখন এরা সামনে চলে আসে, মানে লঞ্চের সামনে চলে আসে, লঞ্চের সামনে এসে ধাক্কা খায়, তখন একটা দুর্ঘটনা ঘটে। মানে লঞ্চ মাস্টারদের একটা মাথা ব্যথার কারণ হলো এই বাল্কের জাহাজগুলো, এরাই মূলত লঞ্চের দুর্ঘটনার অন্যতম একটি কারণ। তো আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন যে শুভরাজ নয় লঞ্চের সামনেই আনলোড
বালুর জাহাজ, লোড বালুর জাহাজ এগুলো কিন্তু মানে ক্রসিং করতেছে। আর এরা বেসিক্যালি একটা নিরাপদ স্পেস মানে দিচ্ছে না, বা একটা নিরাপদ স্পেস নেই যে লঞ্চগুলো যে তাদেরকে ওভারটেক করে যে সামনে যাবে বা সদরঘাট পর্যন্ত যে শুভরাজ 9 লঞ্চটি যাবে, তো তাদের সেইটুকু স্পেস তারা রাখতেছে না। তো আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, একদম শুভরাজ 9 লঞ্চ বরাবর কিন্তু আরও 2টি বাল্কেট দেখা যাচ্ছে। এই যে এই 2টি বাল্কেট কিন্তু দেখা যাচ্ছে, এগুলো কিন্তু একদম শুভরাজ 9 লঞ্চ বরাবর। এই বাল্কেটগুলোর একটা বড় সমস্যা হলো এটা লোড অবস্থায় তাদের স্পিড অনেক স্লো থাকে, আর যার কারণে এদেরকে সাইড দিতে বলা হলেও, সাইডের জন্য বললেও এরা মানে হুট করে টার্ন নিয়ে এরা সাইড দিতে পারে না। তো সময় এখন ভোর 6টা 47 মিনিট। তো সকাল 6টা 47 মিনিটে বরিশাল থেকে ঢাকায় পৌঁছালো শুভরাজ 9 লঞ্চ। এখন সদরঘাটে যাচ্ছে, সদরঘাটে দিয়ে গিয়ে এখন বার্থিং করবে, বার্থিং করে তারপর যাত্রী নামাবে। তো এখন জায়গা দেখতেছে কোন জায়গায় আসলে বার্থিং করা যায়। তো বরিশালের লঞ্চগুলো যেই সাইড থেকে ছেড়ে যায়, যে জায়গা থেকে ছেড়ে যায় সদরঘাটে যে পন্টনগুলো থেকে ছেড়ে যায়, তো সেই পন্টনেই শুভরাজ 9 লঞ্চ এখন বার্থিং করবে। তারপর সেই সাথে সাথে আমাদেরও যাত্রা শেষ হবে। তো কেবিন ভাই আমাকে টিকিট দিয়ে গেল, আর সিঙ্গেল কেবিনের ভাড়া 1000 টাকা, এসি বা নন এসি। আর এই হলো তাদের টিকিটের কাভার। তো যখন আমি গেটে যাব তখন আর কি যে টিকিট চেকার সে আমার এই উপর পার্টটা ছিঁড়ে রেখে দিবে, আর ভিতরের যে এই অংশটা আমাকে দিয়ে দিবে। তো লঞ্চ পৌঁছালো তো দেখলেনি, ভোর 6টা 47 মিনিটে, সকাল 6টা 47 মিনিট। তো এখন নেমে যাব। আর আপনারা যখন কেবিন থেকেই নামবেন তখন আপনারা আপনাদের প্রয়োজনীয় ব্যাগ মানে আপনারা সব কিছু নিছেন কিনা এগুলো সব কিছু ঠিকঠাকভাবে চেক করে নেবেন। তো লঞ্চ থেকে নেমে গেলাম। তো লঞ্চে ছিল বরিশাল থেকে রাত 9টা 15 মিনিটের দিকে, আর পৌঁছালো ভোর 6টা 47 মিনিট, মানে সকাল 6টা 47 মিনিটে। আর লঞ্চের ভালো লাগার দিক বলতে সার্ভিস মোটামুটি ভালোই ছিল। আর যেটা খারাপ লাগলো যে এসি থেকে অনবরত সিগারেটের স্মেল আসছে অনেক, এয়ার ফ্রেশনার দিয়েও কোনো কাজ হয় নাই। তো ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটি লঞ্চের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।